গীতার পা ধরে ক্ষমা চেয়ে গীতার কথা মতোই কাজ করলো পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতার কথাই বারবার ভাবে স্বস্তিক, আর তার জন্য গীতার কথা মতো সমস্তটা মেনে নিচ্ছে স্বস্তিক। এমনকি স্বস্তিক নিজে গীতার ভাত কাপড় দেবে বলে রান্না বান্না করেছে গীতার বাড়িতে এসে, আর তারপরে সমস্তটা প্লেটে গুছিয়ে নিয়েছে আর বলে, নিন বাবা, এবারে আপনি উলু উলু দিতে শুরু করুন। তখনই গণেশ বলে, আমি উলু উলু দেব? এই তুমি কখনো শুনেছো ছেলেরা উলু উলু দিয়েছে? তখনই স্বস্তিক বলে, তাতে কি হয়েছে? কোনোদিনও দেননি বলে যে আজকেও দেবেন না তেমনটা তো কোনো কথা নেই, তাই না? শুরু করুন শুরু করুন। আর গণেশ উকিল তখন বলে, কি অবস্থা? আরে আমি পারি না, আমি যদি পারতাম তাহলে তো খুব ভালোই হতো। স্বস্তিক বলে, জানেন তো বাবা, আমিও না অনেক কিছু পারতাম না, কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার পর মনে হয় মন থেকে সবটা করি, সেটাই খুব ভালো হবে। গণেশ উকিল বলে, বাহ, তাহলে তো ভালোই, আর কিছু বলার নেই। এরপরে স্বস্তিক বলে, এখন তাহলে উলু উলুটা কে দেবে? তখনই চলে এসেছে গীতার মা। গীতার মা এত কিছু দেখে উলু উলু দিতে শুরু করে আর বলে, তুমি নিজের হাতে রান্না করেছো? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি নিজে আমাদের বাড়িতে এসে এভাবে গরমের মধ্যে রান্না করে আমার মেয়েকে ভাত কাপড় দেবে। স্বস্তিক বলে, কেন কেন ভাবতে পারেননি? আরে বাবা, আপনার মেয়েটাকে আমি খুব ভালোবাসি। আমি তো আগেই বলেছি যে আমি গীতাকে কতটা ভালোবাসি। আপনি বুঝতে পারেননি আমার কথা শুনে? আমি সত্যি গীতাকে এতটা ভালোবাসি যে আমি গীতাকে ছেড়ে থাকতে পারবো না। তার জন্য দেখুন না, নিজের হাতে রান্না করেছি। এই যে এখানে ভেটকি মাছের পাতুরি আছে, এখানে মাংস আছে, এখানে ডাল আছে, এখানে মাছ আছে, মিষ্টি সব আয়োজন করেছি। আর তখনই গণেশ উকিল বলে, এগুলো মুখে দেওয়া যাবে তো? তখন স্বস্তিক বলে, এগুলো সবটাই ভালোবেসে করা রান্না, এগুলো খেতে ভালোই হবে, আপনার মেয়ে সেটা জানে। এরপরে গীতা চলে এসেছে। গীতার সাজ দেখে অবাক হয়ে গেছে খুব ভালোভাবেই তার মা, আর বলে, গীতা, তোকে কি সুন্দর লাগছে রে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এরপরেই স্বস্তিক ভাত কাপড়ের থালাটা নিয়ে এসে গীতার সামনে ধরে আর বলে, আমি জানি আপনার ভাত কাপড়ের দায়িত্ব কেউ নিক, সেটা আপনি কখনোই চান না। আর আমিও জানি যে আমি না চাইলেও আপনি নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিয়ে নিতে পারবেন। আমার সে বিষয়ে কোনো বক্তব্য নেই, এটা জাস্ট একটা নিয়ম, আর সেই নিয়মটাই পালন করা হচ্ছে। আপনার পছন্দ মতন সমস্ত রান্না আমি করেছি, আশা করি আপনার ভালো লাগবে, খেয়ে দেখুন না কেমন হয়েছে। তখনই গীতা মুখে দেয় আর বুঝতে পারে ভালোই হয়েছে। কিন্তু তখনই গীতার কাছে একটা ফোন আসে, যেই ফোনটা কথা শুনে অবাক হয়ে যায় গীতা, আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে কোথাও একটা। স্বস্তিক আটকাতে চাইলেও পারে না। গীতার মা তখন বলে, এই মেয়েটা কোনো দিন বদলাবে না। ফোন আসলো আর উনি চলে গেল। এইদিকে যে সব কিছু পড়ে রয়েছে সেদিকে কোনো কাণ্ডজ্ঞান নেই। অন্যদিকে দেখা যায় ভজন কথা বলতে থাকে কৃপানের সাথে আর বলে, দেখো কৃপান, এখন এই স্টেপে কিন্তু কোনো ভুল করা যাবে না। তুমি যদি এই স্টেপে ভুল করো তাহলে তার মাসুলটাও কিন্তু তোমাকে দিতে হবে, কথাটা মনে রেখো। এরপর পদ্ম আড়ালে দাঁড়িয়ে সমস্তটা শুনতে থাকে। আর তখন কৃপান বলে, আমি আবার কি করলাম? আমি তো অগ্নিজিৎ মুখার্জির কথা মতোই কাজ করেছি। বাড়ির পরিচারিকাকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছি, আর লোকজন সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেছে আমি ওই পরিচারিকা পদ্মকে বিয়ে করেছি। এরপরেও আর কি মান সম্মান থাকতে পারে? ভজন তখন বলে, আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি না কি করব, কিন্তু সিচুয়েশন আমাদের কিছু কাজ করতে বাধ্য করে। ধরে নাও তেমনটাই হচ্ছে এটা। আমি তো জানি এই বিয়েটা পুরোটাই নকল, এই বিয়েটা হলো পুরোটাই একটা মুখোশধারী, কারণ এই বিয়েতে কোনো কিছুই ঠিকঠাকভাবে হয়নি। আর এই পদ্ম এই সমস্ত কথা শোনার পর জাস্ট অবাক হয়ে যায়। ভজন নিজের মুখেই স্বীকার করে, এই বিয়েতে না উচ্চারণ হয়েছে ঠিকঠাক মন্ত্র, না ঠিকঠাকভাবে সিঁদুরদান হয়েছে, আর সিঁদুরটাও তো, তখন কৃপান বলে, সিঁদুরটাও তো হচ্ছে 2 টাকার লাল রং, যাকে সিঁদুর বলাই চলে না, তো এই বিয়েটা কোনোভাবেই বৈধ নয়। আর ভজন তখন বলে, সেটাই তো, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হচ্ছে নাটকীয় অংশ। আর শুরুতেই যেভাবে শরবতের মধ্যে নেশার ওষুধ খাইয়ে পদ্মকে নেশা করিয়ে বিয়েটা করানো হয়েছে, এসব তো কিছুই জানা যাবে না। কিন্তু স্যান্ডি কোথায়? প্রশ্নটা কিন্তু এটাই। আর পদ্মই সমস্ত সত্যি শোনার পরে চমকে গেছে আর ভাবে, এটা কি করে সম্ভব? এটা তো পুরোটাই একটা অসম্ভব ব্যাপার। তখন উকিল দিদিকে সবটা ফোন করে জানিয়ে দেয়। এর মধ্যেই বড়বাবু কথা বলতে থাকে সবার সাথে, আর তখন ঢালি এসে বলে, স্যার, ওই স্যান্ডির ফোন থেকে এই মেমোরি চিপটা আমি নিয়ে এসেছিলাম, আর এখানে সমস্ত ভিডিও রেকর্ড হয়ে গেছে, আপনি চাইলে একবার দেখতে পারেন। তখনই গীতা চলে এসেছে, ওরকমভাবেই পোশাক পরে এসেছে, তাই জন্য সবাই চমকে যায়। ঢালি তখন বলে, কি ব্যাপার অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি হঠাৎ এই পোশাক পরে? তখনই গীতা বলে, হ্যাঁ, একটু দরকার ছিল তাই আসতেই হলো।
এর মধ্যেই বড়বাবু বলে, এই দেখো অগ্নিকন্যা, ঢালি ওই সমস্ত ভিডিওর রেকর্ডটা এই চিপে করে নিয়েছে। তখনই গীতা বলে, বড়বাবু এই চিপটা একবার লাগিয়ে চালান তো দেখি ভিডিওটা। তখনই বড়বাবু বলে, ঠিক আছে। এরপর ল্যাপটপে সেই ভিডিওটা চালিয়ে দেয়, যেখানে স্পষ্ট দেখা যায় পদ্মর হাতে একটা শরবতের গ্লাস তুলে দেওয়া হয়, যেই গ্লাসের মধ্যে নেশার ওষুধ মেশানো রয়েছে, আর সেটা খাওয়ার পর থেকেই পদ্ম নিজের মধ্যে ছিলই না। এরপরে অগ্নিকন্যা তখনই গীতা বলে, বড়বাবু কেসটা কিছু বুঝলেন? পদ্মকে এমনভাবে সবটা সাজানো হয়েছে যে দেখে কেউ বুঝতেই পারবে না এখানে কত বড় কারসাজি করা হয়েছে। বিয়েটা বৈধ নয় বড়বাবু, বিয়েটা কোনো নিয়ম মেনে হয়নি। নেশা করিয়ে বিয়ের পিঠতে বসানো হয়েছে, বিয়ের মন্ত্র ভুল উচ্চারণ করানো হয়েছে, এমনকি ওই সিঁদুরটা সিঁদুর না, ওটা 2 টাকার লাল রং। আর এটা শোনার পর তো বড়বাবু চমকে যায়, বলে, অগ্নিকন্যা কি বলছেনটা কি? তখনই গীতা বলে, হ্যাঁ বড়বাবু, আমি একদম ঠিক বলেছি। পদ্ম তো বিচার পাবে, আর পদ্মকে বিচার পাওয়ানোর জন্য এবার একটা বড় সড়ো গেম আমি খেলতে চলেছি। তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনার মতো যদি সৎ মানুষ পৃথিবীতে আর 2-3টে থাকতো না, পুরো চেহারাটাই বদলে যেত, জানেন তো, পুরো চেহারাটাই বদলে যেত। এর মধ্যেই পদ্মর ফুলসজ্জার অনুষ্ঠানের জন্য খাট সাজানো হয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তখনই কৃপানের মা এসে পদ্মকে বলে, আমার ছেলেটার মনের মধ্যে তুমি রয়েছো, আর সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন করে একসাথে সংসার শুরু করো, জীবনে বাঁচো, সেটাই ভালো হবে। আর এরপর কাব্য বলে, তোমার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে আসা হয়েছে, সব কিছু তোমার জীবন কিন্তু বদলে যাচ্ছে। তখনই কৃপানের মা বলে, শোনো, এই গ্লাসের দুধটা অর্ধেকটা তুমি খাবে, অর্ধেকটা আমার ছেলেকে খাওয়াবে, আর পানটা যেটা রয়েছে সেটাও খাবে, বুঝেছো? আমি তাহলে আসি। এই বলেই চলে যাচ্ছে। আর তখনই কাব্য দাঁড়িয়ে পড়ে। কাব্যর মা তখন বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন, চল। কাব্য বলে, বাড়ির একটা পরিচারিকাকে ভাইয়ার ঘরের বেডরুমে এভাবে বেডের ওপরে দেখতে পাচ্ছি না মা, বিরক্ত লাগছে, বিরক্ত। তখনই কাব্যর মা বলে, শোন, এখন এ সমস্ত কথা বলার সময় না, এখন আমাদের ধৈর্য ধরতে হবে, চল এখান থেকে। এরপর তো বেরিয়ে যায়। আর তখনই পদ্ম উকুল দিদির সাথে কথা বলতে থাকে। পদ্ম তখন বলে, হ্যাঁ উকুল দিদি, সবজির মধ্যে পুড়ে যে ওষুধটা পাঠিয়েছো সেটা আমি দেখেছি, কাজ আমি শুরু করে দেবো, তুমি চিন্তা করো না। এর মধ্যে দুধের মধ্যে ওই নেশার ওষুধটা মিশিয়ে দেয় পদ্ম, গীতার কথা মতো। কৃপান তো নেশা করে চলে এসেছে ঘরে, বলে, পদ্ম রানী দাস, এখন আবার পদ্মরানী ব্যানার্জি, কৃপান ব্যানার্জির স্ত্রী, ভাবা যায়। এরপরেই পদ্ম বলে, এই দুধটা অর্ধেকটা আপনাকে খেতে বলেছে মা, আর অর্ধেকটা আমার জন্য। কৃপান তখন বলে, তাই? আচ্ছা, তুই সমস্ত স্টেটমেন্ট দিবি তো কোর্টে? বলবি কিন্তু যে আমি তোর হাজব্যান্ড, আমি এসব কিছু করিনি, আমি বদলে গেছি, মনে থাকবে তো? পদ্ম বলে, আপনি যা বলবেন আমি সবটাই বলবো, শুধু আপনি এই দুধটুকু খেয়ে নিন। আর তখন কৃপান দুধটুকু তো খেয়ে নেয়, আর পরেই শুরু হয়ে গেছে ধামাল। এরপর গীতার সাথে নিজেই দেখা করে পদ্ম, আর গীতার রাস্তার মধ্যেই গীতার পা ধরে ক্ষমা চায়, বলে, উকুল দিদি আমাকে ক্ষমা করে দাও। গীতা তখন বলে, পদ্ম তুই এখান থেকে যা, বাড়াবাড়ি করিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আর এই কেসটা তুই জিতবি, যা বলছি। তখনই পদ্ম চলে যাওয়ার পরেই কিছু গুন্ডা গীতাকে ঘিরে ধরে, আর গীতা গুন্ডাগুলোকে মেরে জাস্ট ছাতু বানিয়ে দেয়।